বই দিছিলাম, মনে আছে? কি জিনিস সেটা? কিরা কিরা করেছেন পিডিএফটা? কোন কোন জায়গায় সমস্যা? আচ্ছা, গান ধরা লাগবে না? কোন কোন জায়গায় সমস্যা? যাই হোক ভাই, আচ্ছা সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু এটা নিয়ে আলাপ আলোচনা করা হয় নাই। তো আমরা হচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা করবো আজকে। ডিজাইনের থিওরি প্রিন্সিপালস জিনিসটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে তার সুনির্দিষ্ট একটা নিয়ম কারণ থাকে, এবং কিভাবে কাজগুলো করবেন সেটার যে এলিমেন্টগুলো থাকে সেই জিনিসগুলো কিভাবে ব্যবহার করবেন, এই হচ্ছে। বই পাবলিশ হয়েছে ভাই? এটা পাবলিশের জন্য না তো, এটা আপনাদের জন্য, এটা শুধু আপনাদের জন্য। এইসব এই 2 পাতার বই পাবলিশ হয় কোনোদিন? তো প্রথম কথা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন শিখতে আসছি। ডিজাইন কি আমরা টুকটাক কম বেশি সবাই জানি, যে ডিজাইন হচ্ছে কোনো কিছুর একটা আকৃতি বা নকশা যেটার মধ্যে কালার, শেপ এবং টেক্সট সম্বলিত কোনো জিনিসপত্র থাকে, একত্রে সবগুলো সাজানোই হচ্ছে ডিজাইন। ডিজাইন সাধারণত 2 প্রকার হয়ে থাকে, মনে হয় আপনাদের এগুলো বলছিলাম। একটা হচ্ছে ইকুইপমেন্ট ডিজাইন আর একটা হচ্ছে এলিমেন্ট ডিজাইন। ইকুইপমেন্ট কোনগুলো? যেগুলো আমরা হাতে কলমে ডিজাইন করি সেগুলো হচ্ছে ইকুইপমেন্ট, আর এলিমেন্ট হচ্ছে যেগুলো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করি, মোবাইল বা যে কোনো কিছু হইতে পারে। সো গ্রাফিক্স ডিজাইনও জিনিসটা সেম একই রকম, যেটার মধ্যে আমাদের কালার, টেক্সট আর হচ্ছে কি শেপের একটা সমন্বয় থাকে, এই জিনিসটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, সো ডিজাইনের প্রিন্সিপালস জিনিসটা কি? ডিজাইনের প্রিন্সিপালস হচ্ছে একটা ডিজাইন যেই রুলস গুলা ফলো করে চলে। আমি একটু ডিজাইন গুলা বের করি আস্তে আস্তে আর মিলাই, তাহলে আরো বেশি ভালো পাওয়া যাবে। এখান থেকে সোশ্যাল মিডিয়া একটু বের করি, সার্চ দ্য আইকনে আন। ওকে, সো ডিজাইন প্রিন্সিপালস এর ভিতরে মোটামুটি 19টা মতো প্রিন্সিপালস আছে ডিজাইনের। সো 19টার ভিতরে 10টা, 8টা বা 10টা প্রিন্সিপালস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে থাকতে হয়। যদি ওই প্রিন্সিপালস গুলো ডিজাইনের মধ্যে না রাখা হয়, যদি না থাকে, তাহলে সেটা অ্যাকচুয়াল প্রপার ডিজাইন হয় না। সো ডিজাইন আমরা শিখছি কি, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন শিখছি প্রথমত, বিজনেস কার্ড শিখছি, আর আদার্স যে কন্টেন্ট গুলা ভিজুয়ালাইজেশন বা প্রোডাক্ট লেভেলের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের এখনো শেখা হয় নাই। ওইটা কাজ শুরু করার আগে আমাদের এই প্রিন্সিপালস গুলো জানতে হবে। সো প্রথমত ডিজাইনের যে ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে সেটা হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্ট জিনিসটা কি? কন্ট্রাস্ট কি কেউ জানেন? উজ্জ্বলতা। আচ্ছা বলেন, যার যার মনে যা আইডিয়া আছে, ভুলভাল বললেও বলেন, সমস্যা নেই। দুজন বলতেছে উজ্জ্বলতা, আর বাকি সবাই? হ্যাঁ, কালার। আচ্ছা বাপি ভাই, কন্ট্রাস্ট জিনিসটা কি? এরকম নাম নাম শুনছেন এই শব্দটা? আচ্ছা আপু, উজ্জ্বলতা তো ব্রাইটনেস টাইপের। কন্ট্রাস্ট শব্দটার সাথে পরিচিত বা নাম শুনছেন কি এরকম মনে হয়? ফটোশপের ভিতরে আছে। আচ্ছা, সো এখানে ডিজাইনের ভাষায় কন্ট্রাস্ট হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট। এখানে উজ্জ্বলতা কি রে, এ বানাবানি করে না ভাই। সো উজ্জ্বলতা বা লাইটিং কম বেশি কোনো কিছুই না, এখানে হচ্ছে ফোকাস পয়েন্ট। সো একটা ডিজাইন কত ভাবে ফোকাস হইতে পারে, এখানে দেখেন 6টা দেওয়া আছে। কন্ট্রাস্ট ইন শেপ, মানে শেপের মাধ্যমে ফোকাস হইতে পারে। সো আমি যদি এখানে জিনিসগুলা দেখি, যে এই দুইটা শেপ, এই দুইটা শেপ যদি এক জায়গাতে রাখা হয়, আপনাকে আপনার নজরে সর্বপ্রথম কোন শেপটা চোখে বাঁধবে? এই গোলটা নাকি খাস কাটাটা? খাস কাটাটা কেন? কারণ এটার ভিতরে অন্য কিছু আছে, অন্য কিছু আছে, যে এটা এটা একটা সাধারণ গোল এবং এটার মধ্যে অন্য কিছু আছে, যে কারণে এই ডিজাইনটা আপনার চোখে সবচেয়ে সামনে আসতেছে। সো এইটা হচ্ছে এই এই যে ডিজাইনটুকু, এই ডিজাইনটুকুর কন্ট্রাস্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে কন্ট্রাস্ট। এরপর আছে কন্ট্রাস্ট ইন কালার। সো এখানে দেখেন 3টা কালার আছে। কালার একটা আছে গ্রে, আর একটা আছে লাইট গ্রে, আর একটা হচ্ছে ব্ল্যাক। সো এইটা হচ্ছে এই ডিজাইনের কন্ট্রাস্ট কোনটা হবে তাহলে? ব্ল্যাক যেটা আছে, এই ব্ল্যাকটা হচ্ছে এই ডিজাইনের কন্ট্রাস্ট। তারপর আছে কন্ট্রাস্ট ইন স্কেল, না সাইজের ভিতরে কম বেশি থাকে। সো এখানে এই সাইজগুলো যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু সবই বড়, সবকিছুই বড়, তারপর আপনার চোখে কোনটা বাজতেছে? ওই ছোটটা। কেন? কারণ ওইটা কিন্তু আলাদা। পুরো ডিজাইনের মধ্যে এমন একটা জিনিস থাকবে যেই জিনিসটা সবার থেকে আলাদা, এবং ওইটাই হচ্ছে ওই ডিজাইনের কন্ট্রাস্ট। যদি আপনি বুঝতে না পারেন যে একটা ডিজাইনের কন্ট্রাস্ট আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, যেখানে সব জিনিসগুলাই সিমিলার, ওই ডিজাইনের দিকে তাকাবেন, 1 সেকেন্ড চোখ বন্ধ করে থেকে চোখ তাকাবেন, সর্বপ্রথম যেই জায়গাতে আপনার নজরটা পড়বে ওইটাই হবে ওই ডিজাইনের কন্ট্রাস্ট। একদম বাংলা হিসাব, ঠিক আছে? যদি নর্মালি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে আপনি এই কায়দায় জিনিসটা ফলো করবেন। আচ্ছা, তারপর আছে কন্ট্রাস্ট ইন লেআউট।
লেআউট জিনিসটা কি? লেআউটকে আমরা বুঝি, একটা ডিজাইনের লেআউট বলতে কি বোঝায়? কোন আইডিয়া আছে? পরিমাপ করা। লেআউটের বাংলা পরিমাপ, কিন্তু লেআউট জিনিসটা কি বা এটা কেন তৈরি করা হয় বা কেন দরকার? আচ্ছা, মনে করেন আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, সোশ্যাল মিডিয়ার একটা ব্যানার ডিজাইন করব। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের সাইজ কেমন হয়? স্কয়ার। কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। স্কয়ার হয়। সো লেআউট হচ্ছে এমন একটা জিনিস, যে একটা কাঠামো, যে আমি একটা বাড়ি তৈরি করব, অবশ্যই আমার মাথার ভিতরে একটা লেআউট থাকে, যে আমার বাড়ির এই পাশে দরজা হবে, এই পাশে জানালা হবে, এখানে বেডরুম হবে, এখানে ডাইনিং হবে, এখানে কিচেন হবে। এই যে পুরো লেআউটটা, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় সাজানো থাকে যে কোনো কাজ করার আগে। সেম একইভাবে ডিজাইন করার আগে আপনার ওই লেআউটটা চিন্তা করতে হবে, যে আমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব যেটা সাইজ হবে স্কয়ার, এবং এইটার এই অর্ধেক আমি ভাগ করে নিলাম। এই পাশে রাখবো আমার প্রোডাক্ট, এই পাশে প্রোডাক্ট রাখবো, এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল গুলো রাখবো, এখানে ফিচার গুলো রাখবো, এবং এই জায়গাতে রাখবো হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এই যে একটা স্ট্রাকচার দাঁড় করে নিলাম আমি, একটা মনে মনে মাথায় অথবা একটা খাতায় ড্র করে নিলাম, এটা হচ্ছে লেআউট। সেম এই লেআউটে যখন আপনি একটা ডিজাইন করবেন, তখন ওইটার আকৃতি দেখতে হবে ঠিক এইরকম। এইরকম এটা কি আছে? উপরে দেখেন একটা টাইটেল আছে, তারপরে এখানে ডেসক্রিপশন আছে, এই জায়গা আছে ফিচার, কিন্তু এটার কি কোনো লেআউট আছে? ছড়ানো ছিটানো, এলোমেলো। তো অবশ্যই এই কন্ট্রাস্ট ইন লেআউট করতে হলে অবশ্যই আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ফিচার প্রত্যেকটা জিনিস সুন্দর মতো সাজানো থাকতে হবে। তারপরে কন্ট্রাস্ট ইন টাইপোগ্রাফি বা কন্ট্রাস্ট ইন টাইপ যেগুলো আছে, কন্ট্রাস্ট ইন টাইপ মানে ফন্ট স্টাইল, তারপরে হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করে, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, জিনিসগুলোকে সোজাভাবে সাজানো। এখানে দেখেন এই জিনিসটা অ্যালাইনমেন্ট করা নাই, এটা সুন্দর মতো অ্যালাইনমেন্ট করা আছে। সো একটা ডিজাইনকে ফোকাস করার জন্য সর্বনিম্ন 6 ধরনের কন্ট্রাস্ট হইতে পারে ডিজাইনের মধ্যে। পুরো জিনিসটা যদি আপনি মুখস্থ করে নিজের ভিতরে নিয়ে ডিজাইন করতে পারেন, আপনি একজন শিক্ষিত ডিজাইনার হইতে পারবেন। আদারওয়াইজ কোনো চান্স নাই, কোটাধারে ডিজাইনার হইতে হবে। সো চেষ্টা করেন শিক্ষিত ডিজাইনার হওয়ার। সো এটা হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্ট, যে ওই ডিজাইনের মেইন ফোকাস মানে কোন জিনিসটা দেখে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ডিজাইন দেখা শুরু করবে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিজাইনের ব্যালেন্স। সো ব্যালেন্স মানে কি? কেউ জানেন ব্যালেন্স মানে কি? সবাই জানে কিন্তু কেউ কথা কয় না। ব্যালেন্স মানে নিয়ন্ত্রণ। ব্যালেন্স মানে কি আর কে জানেন? সাদৃশ্য, ভারসাম্য। বলেন। ব্যালেন্স মানে মোবাইলের ব্যালেন্স, টাকা পয়সা। বলেন, এটা কিছু এটা কিছু তো কমেন। আচ্ছা, সো এই জায়গাতে ডিজাইনের ব্যালেন্স মানে হচ্ছে সমতা। একটা ডিজাইনকে সমান রাখতে হবে। কিসের সাথে সমান রাখতে হবে? ডিজাইনে তিন ধরনের ব্যালেন্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ব্যালেন্স, আর একটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। সো ব্যালেন্স জিনিসটা কি? ব্যালেন্স হচ্ছে আপনি যখন কোন একটা ডিজাইন করবেন, ডিজাইনের দুই পাশ সমান থাকতে হবে। তো দুই পাশ আপনি কিভাবে বুঝবেন? যে কোনো একটা ডিজাইনকে আপনি ওপেন করেন, হয়ে গেল। আচ্ছা, আমি একটা মুভি পোস্টার ডিজাইন নিয়ে আসি, বা ফটো ম্যানিপুলেশন যাই হোক না হোক। সো দেখেন, এই ডিজাইনটাকে আমরা যদি দুই ভাগে বিভক্ত করি, লাইক মাঝখান থেকে, এটা পুরো আমার ডিজাইন, এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা, এবং এটাকে আমি একদম মাঝখান বরাবর ডিভাইড করে নিলাম। তাহলে এটা হলো লেফট সাইড আর এটা হলো রাইট সাইড। এখন আপনাকে যদি বলি দুই সাইডের দুই পাশে সমান পরিমাণ এলিমেন্ট আছে কিনা বা সমান পরিমাণ উপাদান আছে কিনা, আপনি কি বুঝবেন? সমান সমান আছে কিনা। মনে করেন যে এই পাশেও 1 কেজি, ওই পাশেও 1 কেজি, এরকম আছে কিনা জিনিসগুলা বোঝা যায়? সেরকম কিছু মনে হয়? নেই বলে মনে হচ্ছে নাকি আছে বলে মনে হচ্ছে? আছে। আপনার মনে হচ্ছে নেই? হ্যাঁ, এটা হতেই পারে, কারণ ব্যালেন্স দুই প্রকার, বলছি 3 প্রকার, আমরা 2 প্রকার ধরি, অ্যাসিমেট্রিক আর হচ্ছে সিমেট্রিক। সো এটা গেল এক প্রকার, এটা। আর আরেকটা পোস্টার আমি বের করি, মনে করেন এটাই। সো এখানেও যদি আমরা একটু ডিভাইড করি মাঝখান থেকে জিনিসটারে, কেমন হয়? তাহলে এই হচ্ছে আমার পুরো জিনিস, এবং আমি মাঝখান থেকে এটারে আইডেন্টিফাই করলাম। সো এখানে কি দুই পাশে সমান জিনিসপত্র আছে? না, এক পাশে বেশি, এক পাশে কম। সো এই দুইটার পার্থক্য একটু মাথায় রাখেন, তাহলে বুঝতে সহজ হবে। এখানে দেখেন আমরা বলছি কি, ডিজাইনকে মাঝখান থেকে বিভক্ত করার পরে দুই পাশে সমান এবং সম পরিমাণ এলিমেন্ট থাকতে হবে। সমান এবং সম পরিমাণ দুইটা কিন্তু ভিন্ন শব্দ, ভিন্ন অর্থ। সমান হচ্ছে এখানেও যা আছে ওখানেও তাই আছে, কিন্তু সমপরিমাণ কিন্তু আলাদা। যে পরিমাণ এক পাশে বেশি থাকতে পারে, এক পাশে কম থাকতে পারে, কিন্তু তারা সমান। কি রকম? এই জায়গাতে ব্যালেন্সের যে সিমেট্রিক ব্যালেন্সের যে উদাহরণটা আমরা দেখছি,
এখানে কি হয়েছে, এই পাশেও এই লোকটা যেখানে যেভাবে বসে আছে এই পাশেও এই লোকটা সেম একই ভাবে বসে আছে। তার মানে কি এখানে পরিমাণে একজন একজন সমান, ওজনে তারা 1 কেজি 1 কেজি সমান, যে কারণে মাঝখান থেকে ধরার ফলে এটা ব্যালেন্স হয়েছে, কোনো দিকে হেলে পড়তেছে না। সো এই অবস্থাটাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্স মানে কি, ডিজাইনকে ভাগ করার পরে দুই পাশে সমান এবং সম পরিমাণ উপাদান থাকবে। বুঝা গেছে? এমন হইতে পারে এই পাশে একজন মানুষ আছে, এই পাশে একজন গাছ আছে, কোনো ব্যাপার না, দুইটা কিন্তু সমান এবং পরিমাণ সমান। এখানে যদি দুইটা হইতো পরিমাণটা আলাদা হয়ে যেত, কিন্তু এখানে একটা আছে এখানেও একটা আছে, পরিমাণ এরও 1 কেজি এরও 1 কেজি। তাহলে সিমেট্রিক্যাল ব্যালেন্স কাকে বলে? বলেন সিমেট্রিক্যাল ব্যালেন্স কাকে বলে? যে ডিজাইনের মাঝখান থেকে ভাগ করার পরে দুই পাশে সমান এবং সম পরিমাণ উপাদান থাকবে। সমান এবং সম পরিমাণ হইতে পারে সেটা মানুষ দিয়ে পরিপূর্ণ, হইতে পারে টেক্সট দিয়ে পরিপূর্ণ, হইতে পারে উপাদান দিয়ে এলিমেন্ট দিয়ে পরিপূর্ণ। সো সমান এবং সম পরিমাণ এলিমেন্ট থাকলে সেগুলোকে কি বলে? সিমেট্রিক্যাল ব্যালেন্স। সো এই মানুষটার মাঝখান থেকে যদি ভাগ করি তাহলে কি হবে, সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল, কারণ এই পাশেও যায় এই পাশেও তাই। চোখ একজনের একটা কানা থাকতে পারে, কান একটা না থাকতে পারে, কিন্তু জিনিস কিন্তু সেম। আচ্ছা, এরপর আসেন হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। সো এক্সাম্পল দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স কেমন জিনিস বা এটা বলতে কি বোঝায়। কিডা কেছে ডিজাইন। সো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে ডিজাইন মাঝখান থেকে ভাগ করার পরে দুই জায়গার পরিমাণ মানে ওজনটা সমান হবে, কিন্তু মানে কি বলে উপাদানের কম বেশি হবে। যেমন এই যে এখানে দেখেন এই মাঝখান থেকে যদি ভাগ করি, এইটার যে ওজন, এটার কিন্তু সেই ওজন না, দুইটার ওজন আলাদা কিন্তু তারপর সমান আছে। কিভাবে? এটা বসে আছে একদম শেষে, কিন্তু মাঝখানে সামনে কি আছে, একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলে নেগেটিভ স্পেস। ডিজাইনের ভাষায় এই জায়গাগুলোকে বলে নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস দিয়েও আপনি চাইলে ব্যালেন্স পূরণ করতে পারেন। সো এখানেও সেম, এ কি করছে, পিছনের জায়গা রাখছে এবং মাঝখানের ব্যালেন্সটা ঠিক রাখছে। সেম একইভাবে যে পোস্টার দুটো আমরা দেখলাম, এই পোস্টারটা তাহলে কোন ব্যালেন্সের ভিতরে যাবে বলেন তো দেখি, সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? হ্যাঁ, অ্যাসিমেট্রিক। কেন সিমেট্রিক? দুই দিকে সমান এবং সমপরিমাণ। এদিকেও যা আছে দেখেন, এই মানুষের মাথার অর্ধেক এই পাশে আছে, অর্ধেক এই পাশে আছে, এখানে মানুষ টেক্সট মানে পুরো জিনিসটাই আছে কি সিমেট্রিক্যাল ব্যালেন্সে। কিন্তু যদি আমরা সেম ভাবে এই ডিজাইনটা দেখি, এটা কিন্তু সিমেট্রিক না, ব্যালেন্স কিন্তু আছে। ব্যালেন্স কিভাবে আছে দেখেন, এই পাশে হোয়াইট স্পেস দিয়ে ব্যালেন্স করা, হোয়াইট স্পেস দিয়ে ব্যালেন্স করা। সো এরকম সিচুয়েশন যখন হবে তখন এটাকে বলে অ্যাসিমেট্রিক, মানে ডিজাইনের ওজন সমান হবে কিন্তু উপাদান কম বেশি থাকতে পারে। এই পাশে পুরোটা মানুষ দিয়ে করা, এই পাশে অর্ধেক মানুষ আর অর্ধেক হচ্ছে হোয়াইট স্পেস। সো এই অবস্থাটাকে বলে হচ্ছে অ্যাসিমেট্রিক ব্যালেন্স। এই দুটো মনে থাকবে? ওকে। সো আর কিছু কিছু ডিজাইন আছে যেইগুলো হচ্ছে মাঝখান থেকে শুরু হয়, যেমন হচ্ছে মান্ডালা ডিজাইন, তারপরে হচ্ছে স্পাইরাল টাইপের ডিজাইন, মাঝখানে কেন্দ্রবিন্দু থাকে, চার সাইডে ছড়ায় যায়, এই টাইপের ডিজাইন খুবই কম দেখা যায় দুনিয়ায়। সো এগুলো খুব একটা কাজে লাগে না। সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এই ব্যালেন্সটা ফলো করতে হবে ডিজাইনের ক্ষেত্রে। সো ডিজাইনের প্রিন্সিপালস এর মধ্যে প্রথমটা হচ্ছে কন্ট্রাস্ট, যেটা এখানে যে সবসময় কিন্তু 6টা কন্ট্রাস্ট একটা ডিজাইনে থাকবে না, যে কোনো একটা থাকবে। একটা ডিজাইনের কন্ট্রাস্ট একটাই হবে, দুইটা কিন্তু হবে না, ঠিক আছে? তো দুইটা বা তিনটা যখন হইতে যাবে তখন ওইটাকে বলে হায়ারার্কি, ওটা আমরা নেক্সট আসবো। সো ব্যালেন্স গেল, কন্ট্রাস্ট গেল, দুইটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে না হচ্ছে অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্ট মানে কি? অ্যালাইনমেন্ট মানে সারিবদ্ধ করা। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সারিবদ্ধ করা। সো ডিজাইনের ভিতরে অ্যালাইনমেন্ট আছে হচ্ছে মোটামুটি তিন প্রকার। তিন প্রকার অ্যালাইনমেন্ট আছে, একটা হচ্ছে লেফট, আর একটা রাইট, আর একটা হচ্ছে সেন্টার। সো এই লেফট এন্ড রাইট এর ভিতরে আবার দুই প্রকার করে আছে, একটা হচ্ছে হরিজন্টাল লেফট আর একটা হচ্ছে ভার্টিক্যাল লেফট। সো হরিজন্টাল লেফট কোনটা, যেটাকে আমরা আড়াআড়ি ভাবে সমান করি, সেটা হতে পারে নিচের দিকে, হতে পারে উপরের দিকে। আর ভার্টিক্যাল কোনটা, ভার্টিক্যাল হচ্ছে যেটা সোজাসুজি করি, ওটা হতে পারে বাম পাশে অথবা ডান পাশে। সো আমাদের শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তিনটা অ্যালাইনমেন্টের কথা খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে লেফট অ্যালাইন, একটা রাইট অ্যালাইন, আর একটা হচ্ছে সেন্টার অ্যালাইন। আর বাকি যেগুলো আছে এগুলো আপাতত দরকার নাই, সহজে বোঝার জন্য। তো যদি আমরা কোনো একটা ডিজাইনকে লেফট অ্যালাইনে ডিজাইন করি, ওই ডিজাইনের সম্পূর্ণ অংশটাই লেফটে কমপ্লিট করতে হবে। কিরকম, এখানে চলে আসেন এক্সাম্পলে। সো এই ডিজাইনটা কোন অ্যালাইনমেন্টে করা আছে কেউ বলতে পারবেন? লেফট, রাইট নাকি সেন্টার? সেন্টার। দেখেন এই যে পুরো তিনটা অবজেক্ট দিছে না,
পুরো তিনটা কিন্তু সেন্টার আছে, এখান থেকে যতটুকু জায়গা ফাঁকা, এখান থেকে সেম ততটুকু জায়গা ফাঁকা। এরা কিন্তু চাইলে এই জিনিসগুলোরে এখানে একটা এখানে একটা এখানে একটা দিতে পারতো, কিন্তু কেন দেয় নাই? কারণ এই ডিজাইনটা সেন্টার লাইন বেস করা। দেখেন রাস্তাটা কিভাবে গেছে, দুই পাশ থেকে সুন্দর করে সেন্টার হয়ে মাঝখানে গেছে, মাঝখানে যে ইনফরমেশন গুলা পুরো জিনিসটা কিন্তু সেন্টারে রাখা হয়েছে। সো এই টেক্সটগুলোকে যদি এখানে সাজানো হইতো তাহলে অবশ্যই নামটা লেফট লাইন করে এই দিক থেকে সাজানো হইতো, এবং এই যে মাঝখানে যেটা বসানো হয়েছে এটা এখানে থাকতো না, হয়তো একটা অংশ থাকতো একটা অংশ থাকতো না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এইটা তো হলো আমাদের রুলস মেনে চলতে হচ্ছে। আমি যদি এটা আসলে থেকে করতেন সেটা কি হবে না, নাকি ওটাই বাদ? বাদ বলতে কিছু নাই, হবে, কিন্তু সেটা হলো ডিজাইন, সেটা ডিজাইনও হবে, কিন্তু একটা ডিজাইনের মধ্যে দুই তিন ধরনের কখনো অ্যালাইনমেন্ট থাকে না। যদি দুই তিন ধরনের অ্যালাইনমেন্ট রাখতে হয় সেটাকে আবার রিপিটেশনের মধ্যে চলে যাবে। এক জায়গাতে সাপোজ আপনি এখানে উপরে এটাতে সেকশন করে নিতে হবে, তো এখানে সেকশন করে এইটুকু আছে হেডার সেকশন রাখবেন, আর নিচের টুকু আছে ফুটার সেকশন। আপনি যদি মনে করেন যে হেডার সেকশনটা আমি লেফট লাইনে রাখবো, তাহলে এর মধ্যেও কোথাও লেফট লাইন দিতে হবে। আপনি এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, দুই তিন জায়গা দুই তিন রকম দিতে পারবেন না। এটাও কিন্তু সেন্টার লাইনে করা, দেখেন পুরো জিনিসটা টেক্সটগুলো সুন্দর মতো সেন্টারে সাজানো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, সো লেফট রাইট আর হচ্ছে সেন্টার, আমরা যখন ডিজাইন করব তখন এই জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আছে হায়ারার্কি। হায়ারার্কিটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের পরবর্তী ধাপ। কন্ট্রাস্ট হচ্ছে কি একটা ফোকাস পয়েন্ট, আর হায়ারার্কিটা হচ্ছে ডিজাইন ট্যুর বলা চলে। যখন আমরা পড়ি বাইরে যে দেওয়ালে বিজ্ঞাপন থাকে না, ওই যে বড় বড় পোস্টার লাগানো থাকে, পোস্টার যখন পড়ি, পোস্টার কিন্তু একদম পুরোটা পড়ি, কোথা থেকে শুরু করি, হয়তোবা নেতার ছবি থেকে অথবা নেতার নাম থেকে, ওইটা হচ্ছে ওই ডিজাইনের কন্ট্রাস্ট। যখন আপনি পড়লেন যে ওখানে হচ্ছে নেতার নাম আছে, এইবার পড়বেন আপনি পদবী, পদবীর পরে কোথায় যাবেন, এটা কোন দিবসের বা কোন দিনের শুভেচ্ছা বা কি, সেখানে যাচ্ছেন। এবার শুভেচ্ছার পরে দেখতেছেন যে কারা শুভেচ্ছাটা দিছে, নিচে চলে আসতেছেন, নিচে দেখতেছেন কি তাদের ঠিকানা দেখতেছেন। এবার যদি কোনো মিলাদ মাহফিলের ব্যবস্থা থাকে, তবরকের ব্যবস্থা থাকে, কয় তারিখে সেটা দেখতেছেন। এই যে আপনি ডিজাইনের ভিতরে ঘুরতেছেন, এই জিনিসটা হচ্ছে হায়ারার্কি। কোন জায়গা থেকে আপনি পড়া শুরু করবেন এবং কোথায় যে পড়া শেষ করবেন, এটা হচ্ছে হায়ারার্কি। একজন ডিজাইনার এই জিনিসটা ডিসাইড করে। সো এটা কি কিভাবে হইতে পারে, এটা দেখেন সেম একইভাবে কন্ট্রাস্টের মতো শেপের মাধ্যমে হইতে পারে, যে আপনি একটা বড় কালারফুল শেপ দিবেন, ওইটা হচ্ছে ওই ডিজাইনের প্রথম কন্ট্রাস্ট, ওখান থেকে শুরু হলো আস্তে আস্তে চেঞ্জ হলো। তারপরে হইতে পারে কালারের মাধ্যমে। সো এখানে দেখেন কন্ট্রাস্ট যেমন কালারে ইয়া করা হয়েছে, ডিফাইন করা হয়েছে। তারপর এটা সাইজের মাধ্যমে হইতে পারে। সো সাইজ এখানে এই বাম পাশে যে সাইজটা আছে দেখেন, দুইটাই কিন্তু সিমিলার সাইজ, এটাও যা সাইজ এটাও তাই সাইজ, আপনি কোনটা আগে দেখবেন কোনটা পরে দেখবেন, এটার মধ্যে কোনো কন্ট্রাস্ট হায়ারার্কি নাই। কিন্তু যখন এখানে আসতেছেন আপনি বড়টা আগে দেখতেছেন অথবা ছোটটা আগে দেখতেছেন, একটা দেখে তারপর একটা আসতেছেন, একটা থেকে আরেকটা মুভ করতেছেন। সো এটা হচ্ছে হায়ারার্কি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি গুলো সেটআপ দেখেন, এখানে যদি আমি এই টাইপোগ্রাফি যদি এখান থেকে শুরু করি, সো এর মধ্যে সবগুলো একই সাইজের, আমি কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো, ইম্পর্টেন্ট কোনটা সেটা কিন্তু জানি না। যখনই হায়ারার্কিটা আমি টাইপোগ্রাফিতে সেটআপ করতেছি, আমি ইম্পর্টেন্ট পার্টটাকে সবচেয়ে হাইলাইট করতেছি, বড় করতেছি, তারপরে আস্তে আস্তে জিনিসগুলোরে ধাপে ধাপে নিচের দিকে নিয়ে আসতেছি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। আগে যেটা দেখলাম যে সোজাসুজি মানে অ্যালাইনমেন্ট এলোমেলো যেটা থাকতেছে ওটা দেখতে আমার ভালো লাগতেছে না, যেটা আমার মানে সাজানো গোছানো আছে ওইটার একটা ইয়া পাচ্ছি, সিকোয়েন্স পাচ্ছি, যে কোনটার পরে কোনটা দেখবো, কোথা থেকে কোথায় যাব। আচ্ছা, তারপর হচ্ছে যেটা স্পেস বললাম, হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস, ফাঁকা জায়গা যেটা, ওই জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে রিপিটেশন, যেটা বলছিলাম, রিপিটেশন মানে কি, রিপিট করা, একই জিনিস বারবার নিয়ে আসা। সো রিপিটেশন গুলো সাধারণত হয়ে থাকে ব্র্যান্ডিং ডিজাইনে। ব্র্যান্ডিং ডিজাইন বলতে ওই যে আমরা তো ব্র্যান্ডিং ডিজাইন শিখছি, একটা প্রোডাক্টের মানে একটা কোম্পানির লোগো বানানোর পরে যে যে এলিমেন্ট গুলো বানানো হয় পুরো জিনিসটা মিলে হচ্ছে ওই কোম্পানির ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিং এর রিপিটেশনে কি করা হয় দেখেন, একই কালার, একই টেক্সট, একই টাইপোগ্রাফি, একই লোগো, এই যে এই জিনিসটাই তো শেখানো হয়েছে মনে আপনাদের, একই ধরনের জিনিস সবসময় ব্যবহার করতে হবে, এটা হচ্ছে একটা রিপিটেশন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। যখন আপনি কোনো একটা ফ্লায়ার ডিজাইন করতে যাবেন বা বড় কোনো ব্যানার ডিজাইন করতে যাবেন, ওই জায়গাতে আপনার রিপিটেশন খেয়াল রাখতে হবে। যতগুলা টাইটেল থাকবে সবগুলা টাইটেলের সাইজ, কালার, ফন্ট স্টাইল সেম হইতে হবে। যেমন এখানে দেখেন, এই এখানে যে টাইটেল গুলো আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুইটা টাইটেল আছে, তারপরে এখানে আছে, এখানে আছে, এই যে টাইটেল গুলা, এইগুলার সবগুলার ফন্ট, সাইজ, স্টাইল সব সেম। তারপরে বডি ডিসক্রিপশনে যে ফন্ট গুলা থাকে, যে টেক্সট গুলা থাকে এখানে, তারপরে হচ্ছে যে এখানে, এই প্রত্যেকটা জিনিস থাকবে সেম, এই টাইটেল গুলা থাকবে সেম। একটা ডিজাইনে যখন একই ধরনের জিনিস বারবার ব্যবহার করা হয়
ওইটা হচ্ছে রিপিটেশন। যদি আপনি রিপিটেশন না করেন তাহলে কি সমস্যা হবে? সমস্যা হলো যখন আপনি এই জায়গাতে টাইটেলটা লিখলেন এই সাইজের কিন্তু এখানে লিখলেন এই সাইজের, তাহলে কি জিনিসটা ভালো দেখা যাবে? দেখতেও ভালো দেখা যাবে না। সেম একই রকম ভাবে রিপিটেশন করতে হবে। এবং আচ্ছা এই ডিজাইনটা যদি আমরা দেখি এখানে কোন অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়েছে বলতে পারেন কেউ? এই পুরো ডিজাইনটাতে বলেন তো কোন অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়েছে? কিভাবে লেফট? মানে প্রত্যেকটা প্রত্যেকটা সেকশনের শুরু দেখেন বাম পাশ থেকে, এই যে প্রত্যেকটা সেকশন বাম পাশ থেকে দেখেন। আপনি যেখানেই যান এখানে ফিচার সেকশন আলাদা করছেন তাও সব বাম পাশ থেকে, দেখছেন? তো এটা হচ্ছে একটা আদর্শ ডিজাইনের এক্সাম্পল যে আপনি যেটাই করবেন পুরো জিনিসটা যেন আপনার থিওরি প্রিন্সিপালের সাথে ম্যাচ করে। তবে 100% ম্যাচ হবে সব জায়গাতে, ব্যাপারটা এরকম না, দুর্নীতি টুকটাক থাকেই। ওকে, সো এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রিন্সিপালস। এর ভিতরে আরো কিছু থাকে, হোয়াইট স্পেস, সিম্পলিসিটি আর প্রক্সিমিটি। সো সিম্পলিসিটি, প্রক্সিমিটি, হোয়াইট স্পেস যেটা হচ্ছে এর মধ্যে আলাপ আলোচনা করা হলো। ফাঁকা জায়গা কিছু থাকবে, সিম্পলিসিটি, ডিজাইনটা যত ক্লিন রাখা যায়। সো এই 5টা যে ইয়া আছে, প্রিন্সিপালস আছে, এইটুকু কি বুঝতে কারোর কষ্ট হয়েছে বা বুঝেন নাই? কোনো প্রশ্ন আছে এই এলিমেন্ট গুলোর মধ্যে থেকে? বলেন, কোনো সমস্যা? ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, নিজেরা পড়ে যা বুঝেছিলেন তার থেকে কি কম বুঝলেন না বেশি বুঝলেন? নাকি আগে যেভাবে বুঝেছিলেন সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল? আগে কোনো বুঝাবুঝি নেই, খালি ডাইরেক্ট মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ। পড়েছিলাম যে ইলেকট্রনিক এই ব্যাপারটা কি বুঝতে। আচ্ছা অন্ধকারে সব মানে সারা করে ঠিক আছে, তাহলে আমাদের প্রিন্সিপালস আপাতত এই পর্যন্তই। এর বাইরে আরো যে প্রিন্সিপালস গুলো আছে ওইগুলো আস্তে আস্তে কাজ করতে করতে জিনিসগুলো শিখে যাও। শিখে যাবেন। এখন কথা হচ্ছে এই যে শিখলেন এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে যে আসলে কোনো ডিজাইন আপনি যে ডিজাইনটা করতেছেন এটা অ্যাকচুয়ালি প্রপার ডিজাইন হচ্ছে কিনা। আপনি সোজাসুজি চলে আসবেন বিহান্সে, বিহান্স অ্যাকাউন্ট তো সবার আছে। বিহান্সে আসার পরে এখান থেকে আগে ডিজাইন দেখবেন, দেখে আপনি ওই সব ডিজাইনের ভুল ধরবেন। কার অ্যাকাউন্ট গো এটা? ও হ্যাঁ বুঝি না। হ্যাঁ এটা মনে হচ্ছে কোন একটা গ্রুপ গ্রুপ ক্রিয়েট করার জন্য, মানে একসাথে কয়েকজন কাজ করবেন টিম টাইপের এরকম কিছু। সোশ্যাল মিডিয়া ডিজাইন, গুগলে সার্চ দিলে আসে, তাড়াতাড়ি আসে। আচ্ছা এখান থেকে কোন একটা ডিজাইনই দেখি। সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট, দেখেন এখনই যদি আপনারা পুরোপুরি 100% প্রিন্সিপালস মেনে ডিজাইন করতে যান তাহলে কিন্তু ঝামেলা আছে, শেষ করে উঠতে পারবেন না। দেখা গেল যে আপনি একটা ডিজাইন করতেছেন, একটা প্র্যাকটিস করতেছেন, এখন আবার থিওরি প্রিন্সিপালস সাথে মিলাইতে গেলেন, তখন না মিললে আবার হতাশ হয়ে যাবেন। সো জিনিসটা জেনে রাখেন, কাজে লাগানোর সময় এখন না। দেখা গেলো আমি যদি কোর্স শেষ করার আগে মরে যাই তাহলে তো জিনিসটা শেখাতে পারলাম না, এই জন্য আগে আপনাদের শিখাই রাখলাম। আচ্ছা এখানে দেখেন ছোট ছোট সাইজ এগুলো। তো এই যে ডিজাইনটা আছে এটার মধ্যে দেখেন অ্যালাইনমেন্ট, তারপরে আপনার কি বলে কন্ট্রাস্ট বা হায়ারার্কি, জিনিসগুলো আপনি ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিনা। সো এই এটা ছোট সাইজের ডিজাইনের হয় নাকি, জুম করা যায় না, না হবে না। আচ্ছা এটাতে আমরা আসি, এখানে যদি এলিমেন্ট কম আছে সো তারপরে এখানে বোঝা যাবে এটার কন্ট্রাস্ট কোনটা এই ডিজাইনের, মানে কোনটা এটা 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 কি, এটা কি জিনিসটা কি, এটা প্রোডাক্ট, এটা কি জিনিস সেটা আপনার জানার দরকার নেই, এটা হচ্ছে প্রোডাক্ট। এই ডিজাইনের এটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্রমোশনাল ডিজাইন, এটা হচ্ছে প্রোডাক্ট। এখানে নেল পলিশের জায়গায় অন্য কিছুও থাকতে পারে। তো এই ডিজাইনের মেইন কন্ট্রাস্ট হচ্ছে এইটা। সো আপনি প্রথমে প্রোডাক্টের দিকে খেয়াল করবেন, তারপরে কোথায় যাবেন, এই যে জায়গা, হ্যাঁ। সো এইটার পার্সেন্টেজ দেখার পরে ডিসকাউন্ট কত, 35%। এবার কিসে ডিসকাউন্ট, এই যে মালে ডিসকাউন্ট। কিনবেন কোথায়, এই যে এখানে, বুঝতে পারছেন? এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর হচ্ছে নাম্বার 4। এরকম ভাবে চোখটা পুরো ডিজাইনের ভিতরে ঘুরবে এবং আপনাকেও ওইভাবেই ডিজাইন সেটআপ করতে হবে যে মানুষ কোথা থেকে কি খুঁজবে। সো এখানে যদি আসি, নজর কোথায় আসবে আগে,
প্রোডাক্ট এইটা না এইটা কোনটায়? সো পুরো জিনিসটাই হচ্ছে আপনার প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কন্ট্রাস্ট। আপনি এখানে কি দেখলেন যে সুন্দরী এক মহিলা জুতো নিয়ে দাঁড়ায় আছে, এরপরে কথা আছে এটা কি ফ্রি দেবে না কিনতে হবে, তখন আপনি যাবেন এই যে এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট। হ্যাঁ, বেস্ট সেলিং প্রোডাক্ট, তারপরে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি কিনবেন কোথা থেকে, এই যে এখানে, ঠিক আছে? সো এখানে দাম দাম ঠিকানা দেখার পরে আপনি এখন ফোন নাম্বার খুঁজতে যাবেন, যদি ফোন নাম্বার থাকে ভালো, না হলে আপনি যাবেন কোথায়, সোশ্যাল মিডিয়াতে বা তাদের ওয়েবসাইটে। তো এরকম ভাবে পুরো জিনিসটাকে ঘুরাইতে হবে। এটা তো গেল আপনার কন্ট্রাস্টের বিষয়। এরপর আসেন অ্যালাইনমেন্ট খেয়াল করেন, ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। সেটাকে প্রথমত কি করবেন, দুই ভাগে ভাগ করেন, আগে ব্যালেন্স ব্যালেন্স দেখেন, দুই ভাগে ভাগ করেন, ব্যালেন্স কি ঠিক আছে, কি ব্যালেন্স এটা, সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল? সাহস করে বলতে হবে, বলেন, আপনি বলেন। জিওমেট্রিক্যাল। ব্যালেন্স দুইটা, সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল। বলেন সিমেট্রিক্যাল কে কে, হাত তুলেন। সিমেট্রিক্যাল কে কে, দুইজন তিনজন। সিমেট্রিক্যাল হাত তুলেন, আমার প্রশ্ন আছে তো। অ্যাসিমেট্রিক্যাল কে, আপনারা চারজন অ্যাসিমেট্রিক্যাল। আচ্ছা, আপনি তো ব্যালেন্সের সময় ছিলেন না, তাহলে আপনি বাদ। তাহলে আপনারা তিনজন কি অ্যাসিমেট্রিক্যাল? শিওর? বলেন কেন অ্যাসিমেট্রিক্যাল? ওই ঢেউতে এদিক চলে আসে। কিসের ঢেউ? ওই যে পেন্টুল দিয়ে যেটা বানাইছে বেগুনি কালার। আমি কি ঢেউ বুঝলাম এতক্ষণ ধরে? অ্যাসিমেট্রিক্যাল কেন হয়, একটা ডিজাইন অ্যাসিমেট্রিক্যাল কেন হয়? অ্যাসিমেট্রিক্যাল শুনে নি, এক্সাম সে কতটুকু বুঝতে পারছে জিনিসটা সেটা আমার তো বোঝা লাগবে। বলেন অ্যাসিমেট্রিক্যাল কেন ডিজাইনটা? এই পাশে একটা মানুষ আছে, এই পাশে নেই। মানুষ নেই, যে কারণে অ্যাসিমেট্রিক্যাল। আবার হ্যাঁ, এই কারণে মানে এটা ব্যালেন্স করা আছে, এই পাশে টাইপোগ্রাফি দিয়ে ব্যালেন্সটা করা আছে, আর এই পাশে প্রোডাক্ট আর এটা দিয়ে একটা ব্যালেন্স করা। আচ্ছা, বলেন সিমেট্রিক্যাল কেন? সিমেট্রিক্যাল হচ্ছে দুই দিকে সমানভাবেই কালার কম্বিনেশন করে এবং দুই দিকে সমান আছে। আর আচ্ছা, সিমেট্রিক্যাল যদি চিন্তা করা হয়, হ্যাঁ। সেই ক্ষেত্রে একদিকে হোয়াইট ব্যালেন্স থাকে, সেই ক্ষেত্রে হবে সিমেট্রিক্যাল। না, এমন কোনো নিয়ম বলি নেই যে হোয়াইট ব্যালেন্স থাকবে, এমন কোনো কথা বলি নেই। হোয়াইট দিয়েও ব্যালেন্সটা করা যায়। আচ্ছা, আই মামুন ভাই বলেন কেন, কেন সিমেট্রিক্যাল কেন? আচ্ছা, বুঝছি আপনার কথা বুঝছি। কি মানুষের প্রোডাক্ট রিসার্চ এসে টাইপোগ্রাফি। আচ্ছা, আপনি বলেন। ওইটাই ও যাকে ওইটাই বলেন কেন? দেখার দৃষ্টির উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেই বলেন, দেখেই বলেন যে দেখেই বলছি, আমার দেখে মনে হলো এটা মানে কেন মনে হলো এই কারণটা জানতে চাচ্ছি। কেন মনে হলো, হ্যাঁ। দুপাশে সমপরিমাণে মনে হচ্ছে, এপাশে যে ওইটা ওই দিকে অল্প কিছু পাইছে আর এই পাশে পাইছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ওই বাপ্পি ভাই যেটা বললো মূল ঘটনা ওইটা হলো সঠিক, আর বাকি যারা বলেছেন ক্লিয়ার অ্যান্সার দিতে পারেন না। আমি আবারও ফাইনালি বলি, অ্যাসিমেট্রিক্যাল কেন হয়, সিমেট্রিক্যাল কেন হয়। অ্যাসিমেট্রিক্যাল হবে যদি ডিজাইনটা মাঝখান থেকে ভাগ করার পরে দুই দিকের এলিমেন্টের পরিমাণ কম বেশি থাকে কিন্তু ওজন সমান থাকে। ওজন কি বুঝাচ্ছি, মানে এই পাশে পুরো জায়গাটা ব্লক করা আছে, পুরো জায়গাটা কি দিয়ে, একজন মানুষ দিয়ে। এই পাশে পুরো জায়গাটা লোগো, টেক্সট, তারপরে হচ্ছে এখানে কি ডিটেলস আর আদার্স জিনিস দিয়ে ভরাট করা। তার মানে কি দুইজনের ওজন কিন্তু সমান, এই পাশেও ফুল ভরেছি, এই পাশেও ফুল ঢুকাইছি। এখন সমস্যাটা হলো দুই পাশে সম মানে সমান আছে কিন্তু সম পরিমাণ জিনিস নাই। সম পরিমাণ নাই কেন? সম পরিমাণ বলতে এখানে পুরো একটা জিনিস আর এখানে অনেকগুলো জিনিস। যখন সমান এবং সম পরিমাণ থাকবে ওইটা হবে সিমেট্রিক্যাল। যখন সমান এবং সম পরিমাণ না, তখন হবে অ্যাসিমেট্রিক্যাল, যেটা বাপ্পি ভাই বলছে। এখানে শুধু মানুষ আছে আর এখানে লেখা টেখা আছে, দুইটা কিন্তু ব্যালেন্স আছে। ব্যালেন্স মানে কি, সমতা আছে কিন্তু পরিমাণ সমান নাই। পরিমাণ যখন সমান থাকবে না তখন কি হবে, অ্যাসিমেট্রিক্যাল। আর যখন পরিমাণও সমান থাকবে এবং ওজনও সমান থাকবে তখন হবে সিমেট্রিক্যাল। হইতে পারে এখানে সাদা কালার, পুরো জিনিসটাই সাদা দিয়ে ভরাট করা, বা এখানে কোনো শেপ টেপ নাই, এখানে শুধু মহিলারা একা একা দাঁড় করে রাখিছে, তারপরেও কিন্তু এটা হবে অ্যাসিমেট্রিক্যাল। এবার আসেন আপনি যখন এই ডিজাইনটাতে যাব, সো এই ডিজাইনটা কি হবে বলেন, এই ডিজাইনটা কি হবে, কেন সিমেট্রিক্যাল হবে? প্রথমত হচ্ছে ডিজাইনটা আছে সেন্টার লাইনে, সেন্টার লাইনের ডিজাইন অলমোস্ট কি হয়, সিমেট্রিক্যাল হয়, কারণ সেন্টারের মাঝখান থেকে ভাগ করলে কিন্তু দুই পাশে সমান এবং সমপরিমাণ জিনিস পাওয়া যায়। তো ডিজাইনগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন ওইভাবে, যেটা কোন অ্যালাইনমেন্টে করা এবং দুই পাশে জিনিসগুলো সমান এবং সমপরিমাণ আছে কিনা। ক্লিয়ার? সহজে আইডেন্টিফাই করতে হবে। এটা বলেন কি কোন ব্যালেন্স, এটা একই। ক্লিয়ার? এখন সিমেট্রিক অ্যাসিমেট্রিকের পার্থক্য
তো এখন এই ডিজাইনের মধ্যে যদি আমি এই প্রোডাক্টটাকে এখান থেকে সরায়ে এই পাশে নিয়ে আসতাম আর টেক্সট গুলাকে যদি এই কর্নার থেকে নিয়ে আসতাম, তাহলে কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়ে যাইতো, কারণ এখানে টেক্সট দিয়ে ব্যালেন্স হইতো, এই পাশে শুধু প্রোডাক্ট দিয়ে ব্যালেন্স হইতো। তো এই হচ্ছে ডিজাইনের ব্যালেন্স। প্রত্যেকটা ডিজাইনই অটোমেটিক্যালি ব্যালেন্স করা থাকে বা ব্যালেন্স হয়ে যায়। যারা ডিজাইনের এক্সপার্ট বা ডিজাইনে অভিজ্ঞ কাজ করে তাদের রুলস ফলো করা লাগে না, রুলস তাদেরকে ফলো করে। কারণ আপনি একটা ডিজাইন করতেছেন, ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করতে হলে আপনাকে রুলস ফলো করতে হবে। আর যার ভিতরে একবার রুলস ঢুকে গেছে সে যা করবে অটোমেটিক্যালি সৌন্দর্যপূর্ণ হয়ে যাবে। কারণ এরকম ডিজাইন যখন আপনারা করবেন, আপনারা কি করবেন, টেক্সটগুলোকে আপনি হয়তোবা এখান থেকে বসাচ্ছেন, বোতলগুলো মাঝখানে বসাচ্ছেন, এই লেখাগুলোর এই কোণে বসাচ্ছেন, কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই, কোনো ব্যালেন্স ঠিক নাই। কিন্তু যখন 10 জনের ডিজাইন দেখবেন যে কিরে এরা তো সব মাঝখান দিয়েই করেছে, তাহলে আমি একটু করে দেই, তখন আস্তে আস্তে আপনার কাছে ভালো লাগবে। তবে এই মুহূর্তে যতগুলো ব্যানার ডিজাইন করবেন বা যতগুলো পোস্টার ডিজাইন করবেন, আপনাদের চোখে সবসময় কি পড়বে, চকচকে জিনিস ভালো লাগে। যত কালার দেবো তত ভালো লাগবে। আপনাদের নজরে যেটা ভালো লাগবে ওটাই খারাপ ডিজাইন। নিজেদের করা, আপনাদের নিজেদের করা এই মুহূর্তে আগামী 2-3 মাস আপনাদের নিজেদের করা যে ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগবে, মনে করবেন এটা সবচেয়ে খারাপ ডিজাইন। বুঝতে পারছেন? এভাবে নিজেদেরকে জাজ করবেন, এবং এটাই হয়, বাস্তব এটাই হয়। এটা মিলে যায়, কেমনে কেমনে জানি মিলে যায়। এখানে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখেন, এটা কোন ব্যালেন্সে করা বা কোন অ্যালাইনমেন্টে করা, এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স। অ্যালাইনমেন্ট কি আছে, সেন্টার আছে। দেখেন এই যে টেক্সট গুলো সেন্টারে, এগুলো সেন্টারে, এগুলো সেন্টারে। এখানে যদি আপনি এখন মিলান যে এর সাথে, যে এখানে 50%, এখানে ফোন নাম্বার বা এখানে লোগো, এই জিনিসগুলো মিলানোর কোনো দরকার নেই। কারণ একটা ডিজাইনের মেইন যে এলিমেন্ট, কন্ট্রাস্ট বা হায়ারার্কি, প্রথমত বার্গারে আসতেছে, তারপরে আসতেছে টাইটেল এবং তারপরে অর্ডার নাও। এই জিনিসগুলো যদি, মেইন এলিমেন্ট গুলো যদি অ্যালাইনমেন্টে থাকে বা ব্যালেন্সের ভিতরে থাকে, ওইটাই ডিজাইনের শেষ। আর আদার যেগুলো আছে এইগুলাকে বলে অর্নামেন্টস, ডিজাইনের অর্নামেন্টস বা ডিজাইনের ডেকোরেশন। ডেকোরেশন যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, সো আশা করি এখন আপনারা বুঝবেন যে একটা ডিজাইনের মধ্যে কেমন ব্যালেন্স হয় এবং অ্যালাইনমেন্ট কোন জিনিসগুলো হয়, কোনটা কন্ট্রাস্ট, কোনটা থেকে দেখা শুরু করবেন এবং কোনটায় যে শেষ করবেন। আশা করি এই জিনিসগুলো আপনারা এখন বুঝবেন নিজেরা। দেখেন এই ডিজাইনটা দেখি একটু। সো এটা কোন ব্যালেন্স বলতে পারবেন? এসিমেট্রিক্যাল, কারণ এই পাশে এই যে মহিলা একা একা দাঁড়ায় রয়েছে না, বেটা মানুষ একা একা রয়েছে, আর এই পাশে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে। তো এই হচ্ছে জিনিস, জটিল করে নেওয়ার কোনো দরকার নেই, একবারে সহজে গ্রহণ করবেন, সহজে নেবেন, ঠিক আছে। এরপরে আরো আছে জিনিস, কিছু আছে ডিজাইনের এলিমেন্ট আছে। সো এলিমেন্ট আজকে আপাতত থাক, নাকি আরেকদিন দেখাবানি, নাকি আরেকদিন। সো এলিমেন্টের ভিতরে আছে কালার, কালারের ভিতরে আছে অনেক বড় থিওরি। এই প্রত্যেকটা কালারের নাম এবং সাইকোলজি মুখস্থ করতে হবে। সো বি রেডি ফর দ্যাট। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো দেখব। যদি পারেন আগেই মুখস্থ করে রাখেন যে কালার সাইকোলজি গুলো, কোন কালারে কি কি মিনিং বোঝায় এবং কোন কালার কখন ব্যবহার করবেন, কেন করবেন না, এই হচ্ছে মূল ঘটনা। সো এটা যত ভালো করে পড়বেন, এই পুরো জিনিসটা আপনাদের মাথায় থাকবে, ডিজাইনের সেন্স তত বাড়বে। আর আরেকটা কাজ সবচেয়ে বেশি করবেন, সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইট ব্যবহার করবেন, একটা হচ্ছে বিহ্যান্স আর একটা হচ্ছে পিন্টারেস্ট, ডিজাইন দেখার জন্য। পিন্টারেস্ট হয়ে গেল, এই যে পিন্টারেস্ট, এই ওয়েবসাইটটা, এই দুইটা আছে ডিজাইনারদের জন্য স্বর্গরাজ্য, ডিজাইনের খনি। এখানে কোটি কোটি ডিজাইন আছে, এখানে জাস্ট লগ ইন করে নিতে হবে। আমার এটাতে লগ ইন করা হয়েছে। নিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন লিখে সার্চ করে এখান থেকে এই ডিজাইনগুলো দেখবেন এবং আইডিয়া নেবেন। আমরা নেক্সট ক্লাসে এই ডিজাইনগুলো শিখবো। সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট টেমপ্লেট বানাবো আমরা হচ্ছে ফ্রি পিকের জন্য। ফ্রি পিকের নাম শুনছেন কেউ? এটা হচ্ছে ফ্রি পিক, যেটাকে বলা হয় মাইক্রোস্টক মার্কেট প্লেস বা মাইক্রোস্টক সাইট। এখানে সাধারণত টেমপ্লেট বিক্রি হয়। সো আমরা যে কোনো জিনিসের ডিজাইন করতে গেলে এমন মনে হয় যে যদি একটা রেডি ডিজাইন থাকতো, ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিয়ে সাইডে দেবো, ঝামেলা ক্লিয়ার। যেই কাজগুলো করে কি প্রিন্টিং প্রেসগুলোতে সবচেয়ে বেশি চলে, যে আপনার দোকানের একটা ব্যানার বানানো আছে, ওই ব্যানারের উপরে নাম ঠিকানা পাল্টে দিয়ে প্রিন্ট করে ছাড়ে দিল, খেলা খতম, সবকিছু ওদের টেমপ্লেট থাকে। এরকম ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টরাও সাধারণত এখন এই কাজই করে। যেমন আমরা কি করছিলাম সেদিন, বিজনেস কার্ড করছিলাম না, বিজনেস কার্ড লিখে এখানে সার্চ করেন এবং এই জায়গা থেকে আপনি হচ্ছে দেখেন এই যে বিজনেস কার্ডের এগুলো সব কিন্তু টেমপ্লেট, রেডি টেমপ্লেট। আপনি ডাউনলোড করবেন, ইনফরমেশনগুলো চেঞ্জ করবেন, প্রিন্টের জন্য রেডি।
সো এই ধরনের টেমপ্লেট আমরা বানাই এখন সেল করব ফ্রি পিকে। সেখান থেকে যদি আমি কোনো একটা ডিজাইন ডাউনলোড করি, যেমন এই ডিজাইনটা যদি আমি এখন ডাউনলোড করি, এই ডিজাইনটা যার, সে এখান থেকে একটা পার্সেন্টেজ পাবে, এখান থেকে একটা বেনিফিট পাবে। তো কেমন বেনিফিট পাবে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই, তাহলে আরো ভালো বুঝবেন। সেটা হচ্ছে ফ্রি পিক, এই মার্কেট প্লেসে বলা হচ্ছে ফ্রি পিক কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এটা কি ইন্টারেস্টেড ইউজ করতে পারে? আমি কি পিন্টারেস্টে আছি? আমি আসি কোন জায়গা? হ্যাঁ, তো ফ্রি পিকেই তো কথা বলতেছি, ফ্রি পিক নিয়ে। সবই দেখায় দেবো, একটু ধৈর্য ধরেন। সো এটা হচ্ছে একজন কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট। কন্ট্রিবিউটর কারা? আমাদের মতো ডিজাইনাররা, আপনাদের মতো ডিজাইনাররা। আমরা টেমপ্লেট তৈরি করব এবং সেই টেমপ্লেটগুলো কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে রাখবো। তারপর যাদের প্রয়োজন ওরা এসে সার্চ করবে, আমাদের ডিজাইন যদি সামনে আসে ডাউনলোড করলে আমরা টাকা পাবো, বাংলা কথায়। তো এখন কি কি ধরনের ডিজাইন এখানে চলে? সকল প্রকার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে বানানো সকল প্রকার টেমপ্লেট। তার ভিতরে এখানে কিছু ট্রেন্ডিং ডিজাইন আছে, যেই ডিজাইনগুলো সবচেয়ে বেশি চলে। কোন কোন ডিজাইন বেশি চলে? একটা বছরে 4টা হাফে ভাগ করা হয়, 4টা কোয়ার্টার, 4 কোয়ার্টারে ভাগ করা হয় পুরো বছরটাকে। প্রথম 3 মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা একটা কোয়ার্টার। Q1, Q2, Q3 এবং Q4। Q3 এবং Q4 এই দুইটা কিউতে সবচেয়ে বেশি চলে, ডিজাইন টেমপ্লেট চলে। যেমন Q3 আর Q4 কখন থেকে শুরু? আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টাতে কি কি আছে? এই সময়টাতে ক্রিসমাস আছে, এই সময়টাতে নিউ ইয়ার আছে, এই সময়টাতে 11/11 ক্যাম্পেইন আছে, তারপরে হচ্ছে এই সময়টাতে সাইবার মানডে আছে, তারপরে এই সময়টাতে আছে ব্ল্যাক ফ্রাইডে। 5 থেকে 6টা ইভেন্ট শুধুমাত্র লাস্ট ওই কিছুদিনে, ওই সময়ের জন্য প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ডিজাইন হয়। আমি যেগুলো নাম বললাম একটু সার্চ করি। প্রথমত আছে ক্রিসমাস, তোমরা সবাই জানি, ক্রিসমাস দেখানোর দরকার নাই। ব্ল্যাক ফ্রাইডে আসেন, ব্ল্যাক ফ্রাইডে। সো ব্ল্যাক ফ্রাইডেতে কি কি হয় দেখেন। ব্ল্যাক ফ্রাইডেতে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে চলে ডিসকাউন্ট। কি লিখলাম? ফ্রাইডে বানান কি? ভুলভাল লেখি খালি। সো ব্ল্যাক ফ্রাইডেতে চলে এই ধরনের ডিসকাউন্ট ব্যানার প্রত্যেকটা প্রোডাক্টে। এটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যাম্পেইন। তো ব্ল্যাক ফ্রাইডেতে সকল ধরনের প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলে এবং এই ধরনের ব্যানার, এইগুলা টেমপ্লেট কি করে, ক্লায়েন্টটা ডাউনলোড করে নিজেদের ট্যাগ লাগায় চালায় দেয়। তো ব্ল্যাক ফ্রাইডে ব্যানার লিখে যদি সার্চ করি, দেখেন শুধু প্রোডাক্টের ব্যানার আসবে। দেখেন ব্ল্যাক ফ্রাইডে ফ্ল্যাশ সেল, 50% ডিসকাউন্ট, 100% ডিসকাউন্ট। বেশিরভাগই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কভার আর সোশ্যাল মিডিয়ার যে সাইজের ডিজাইন, ওই জিনিসগুলাই চলে। তো এরকম কোটি কোটি ডিজাইন আছে, আপনিও ডিজাইন করবেন, আপনারটাও সেল হবে। দেখেন এই যে 100K মানে কত হয়, মেলা যত হয় তত। এরকম ভাবে ব্ল্যাক ফ্রাইডে, তারপরে আছে সাইবার মানডে, SAY সাইবার মানডে, দুটোই বলবেন সাইবার মানডে। আচ্ছা, সো এটা হচ্ছে সাইবার মানডে। এটা একটা টেকনোলজির আর কি বলে, ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে ওভারঅল সকল ধরনের প্রোডাক্টের উপরে দেয়, এটা ডিসকাউন্ট হয়। আর সাইবার মানডেটা শুধুমাত্র টেকনোলজিক্যাল যে ইয়াগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেইগুলোর উপরে ডিসকাউন্ট চলে। সো ওইগুলার বিশেষ করে আপনার এই যে হ্যাকিং বলেন, তারপরে হচ্ছে আপনার কি বলে নেটওয়ার্কিং বলেন, এই টাইপের যে জিনিসগুলা, এইগুলাতে বেশিরভাগ চলে। তারপর আরেকটা হচ্ছে আপনার, আরে নামটা ভুলে গেলাম রে মেলাদিন, ওই যে ভূতের কি জানি একটা আছে না, হ্যালোয়েন। হ্যালোয়েন, হ্যালোয়েন গুলা খুব চলে। এই যে হ্যালোয়েনের ব্যানার। তো এই ধরনের জিনিসপত্রগুলো বানাইয়ে আমরা এখানে টেমপ্লেট আকারে সেল করব, ঠিক আছে? সো অ্যাকাউন্টের ভিতরে কি কি আছে এবং কেমন সেল হয় সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখি। দেখেন লাস্ট মান্থে আমার সেল হয়েছে কয়টা? 74টা সেল হয়েছে এবং এখান থেকে আমি বেনিফিট পেয়েছি মাত্র $1.57। সো এটা খুবই কম, কিন্তু এখানে পরিশ্রমও কম। আপনি যে কোনো একটা টেমপ্লেট সারা জীবনে একবারই বানাবেন, এই প্ল্যাটফর্ম যতদিন আছে ততদিন আপনার সেল হইতে থাকবে। এখানে যতগুলো টেমপ্লেট আছে আমার সব 1 বছর আগে বানানো। আমি একটু অল ডাটাতে যাই, অল ডাটাতে এটা আছে লাস্ট মান্থের। এখান থেকে আমি আনলিমিটেড এখানে দেখেন আমার টোটাল টেমপ্লেট সেল হয়েছে কত? 1940টা সেল হয়েছে এবং আমি টোটাল আর্নিং করছি কত? $78 মনে করেন, $78। এই মাসেরটা যোগ হয় না এখনো, লাস্ট মাসে যেটা ওইটা এখনো যোগ হয়নি। তো সব মিলিয়ে এখানে আমার টোটাল কাজ করা হয়েছে 1 বছরের বেশি, মানে 1 বছরের আগে আর কি এই টেমপ্লেট গুলো আমার বানানো। দেখেন এই যে এই প্রথম হচ্ছে, এখানে দেখেন প্রথম সেল আমার 2022 সালের মার্চ মাসে। এরপর থেকে আমি আর কোনো ফাইল দিইনি, ওই যে দিছিলাম ওই পর্যন্তই শেষ একবার। এখানে আমার টোটাল ফাইল আছে হচ্ছে 151টা পাবলিশ ফাইল আছে, 151টা। এই 151টা ফাইলই ঘুরে ফিরে সেল হচ্ছে। যেমন এটা দেখেন,
এই একটা ইউটিউবের থাম্বনেল, এটা 52টা সরি 32টা সেল হয়েছে, এটা 8টা 22টা, মানে একই জিনিস বারবার সেল হচ্ছে 32। দেখেন এরকম ভাবে আছে, এই একই জিনিস প্রতি মাসে একই জিনিস সেল হচ্ছে, একই জিনিস আমার এখান থেকে রেভিনিউ আসতেছে। সো এইগুলাকে বলা হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস, এবং এরকম বেশ কিছু মার্কেট প্লেস আছে। সো এই দাঁড়া 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 দাঁড়া। সো মাইক্রোস্টকের ভিতরে কি কি আছে এখানে, শাটার স্টক, ভেক্টিজি, অ্যাডোবি স্টক, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা, পিএনজিটিরি, আর হচ্ছে ফ্রিপিক। এইরকম 6-7টা মাইক্রোস্টক সাইট আছে যেখানে একই ফাইল আপনি সবগুলো মার্কেট প্লেসে সেল করতে পারবেন, একই টেমপ্লেট, একটা টেমপ্লেট একবারেই রেডি করবেন এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি চাইলে সেল করতে পারবেন। এখানে আমার সবগুলোরই মোটামুটি এ করা আছে, লগ ইন করা আছে মনে হয়, দেখি যতগুলো লগ ইন করা আছে। এটাতে দেখেন শাটার স্টকে 0.91 সেন্ট এখানে রয়েছে। তারপরে এটার নাম হচ্ছে ভেক্টিজি। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা ইয়ে করি, কি বলে, ফ্রিতে ফাইল ডাউনলোড করে করে রাখি। এই দেখেন লাস্ট মাসের ডাউনলোড হচ্ছে 2টা মোটে, আরে 1 পয়সা, পুরোটা জানি কোনটা দেখে, এই যেখানে লাইফ টাইম দেখলে বোঝা যাবে। সো এসে লাইফ টাইমের আর্নিং দেখেন $10। এখানে অল্প কয়েকটা ফাইল আছে, পোর্টফোলিওতে যাই যে মাত্র 72টা ফাইল আছে, ওই একবারে দিয়ে রাখছি, ওইগুলো আর মানে নতুন করে কখনো দেওয়া হয় না, 1 বছরের বেশি টাইম হলো এখানে দেওয়া রয়েছে, প্রথম জীবনের। হ্যাঁ এই যে আপনাদের মতো সময়ের জীবনের, হ্যাঁ প্রাইমারি লেভেলে। এটা হচ্ছে অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টকে দেখেন 2 টাকা রয়েছে। অ্যাডোবি স্টকে অল্প 12টা না 13টা ফাইল আছে, এই যে অল্প কয়েকটা। তো এই হচ্ছে ঘটনা, এরকম যতগুলো এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। এখানে দেখেন মাত্র 6টা ফাইল, এখানে দেখেন আর্নিং কত, 6.67। ঠিক আছে, তো এটা হচ্ছে পিএনজি ট্রি। এরকম যতগুলো মার্কেট প্লেসে আপনি বেশি কাজ করতে পারবেন মাইক্রোস্টক সাইট থেকে, তত বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখানকার কাজ একবার কষ্ট করে টেমপ্লেট গুলো বানায় রাখবেন, 200 300 400 500, ওই পেনশন স্কিম ঠিক আছে। তো যে যেটার সাথে কম্পেয়ার করে, এখন টার্গেট হলো ভাই প্রথমত টেমপ্লেট বানায় মাইক্রোস্টকে সেল করতে হবে। যদি এখানে আপনি সেল করার মতো উপযুক্ত হন বা এখানে সেলেবল ফাইল তৈরি করতে পারেন, তখন মনে করেন যে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করবে, তার আগে না। যেমন ওই যে কি জানি freelancer.com এ যে কন্টেস্ট করতে বলছি, যে আপনি যতদিন উইন না হবেন ততদিন বুঝবেন যে আপনার ইমপ্রুভমেন্ট আরো করতে হবে, আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। ব্যাপারটা এরকম, নিজেকে যাচাই করার জন্য, নিজের কোয়ালিটিকে চেক করার জন্য এই সব হলো প্ল্যাটফর্ম। ক্লায়েন্ট কবে পাবেন সেদিন আপনি যাচাই করবেন যে আপনি কাজ পারেন, কাজ যে পারেন ক্লায়েন্টের দেখান। আপনি বলবেন যে আমি 100 লোগো করেছি, যে আমার বিহান্সে আছে, এই যে আমার 100 লোগো টেমপ্লেট, এই যে আমি 100 ব্যানার ডিজাইন করেছি আমার ফ্রি পিকে আছে, তুমি দেখো। অবশ্যই এইগুলাকে বলে পোর্টফোলিও। সো এই পোর্টফোলিও যদি আপনি দেখাইতে না পারেন, ক্লায়েন্ট আপনার কেন বিশ্বাস করবে? যখন ফ্রি পিক, হ্যাঁ ফ্রি পিক বলেন, শাটার স্টক, অ্যাডোবি স্টকের মতো প্ল্যাটফর্মে যখন আপনার ডিজাইন অ্যাপ্রুভ থাকবে 100টা 500টা, তখন ওই ক্লায়েন্ট দ্বিতীয়বার প্রশ্ন করবে না যে তোমার কোয়ালিটি কেমন বা তুমি কাজ পারো কিনা। তারাও জানে যে এইসব মার্কেট প্লেসে এই টুকটাক ডিজাইনাররা কন্ট্রিবিউট করতে পারে না। সো এইগুলোর জন্য মোটামুটি একটা আইডিয়া থাকা লাগে। কি ব্যাপার এখানে 16 ডাউনলোডসে কোনো হয়নি, কেটা দেয়নি কে? এটা ঠিক না তো, এগুলো সামনের উপর দেখলে ভালো লাগে। হ্যাঁ না, ওই লাইন নাই। তো এই হচ্ছে ঘটনা। এখন এর ভিতরে এই যে সার্চ ট্রেন্ড নামে যে অপশনটা আছে, সার্চ ট্রেন্ডে যদি আসি, যে ক্লায়েন্টরা এখানে এসে সবচেয়ে বেশি কোন কোন জিনিস লিখে সার্চ করে এবং কোনটা খুঁজে, ওই যে ট্রেন্ডগুলো বললাম ওই ট্রেন্ডের বাইরে। যেমন এখানে কি বলতেছে, কলেজ। এই কলেজ টেমপ্লেট কি বলেন তো, যে বলতে পারেন নাকি না দেখানোর আগে? কলেজের ছবি, এটাকে মেশনারিও বলতে পারেন, কাইন্ড অফ ক্যানভাসও বলতে পারেন। মানে এক জায়গাতে অনেকগুলা ছবি টবি যে রাখে না, ওই জিনিসগুলোকে বলে। এটারে কোনতে দেখবো, রিভিউ গেলে বোঝা যাবে। সো এই টাইপের টেমপ্লেট গুলো এখন এরা চালাচ্ছে, আর পিডিএফ করা রয়েছে যায়নি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে লুনার নিউ ইয়ার, চাইনিজ নিউ ইয়ার যেটা, সেটার এখানে কি কি টাইপের ফাইল সেটাও দিচ্ছে দেখেন। ভেক্টর, টেমপ্লেট, ফটো, যে কোনো দিতে পারেন আপনি। ফটো, ভেক্টর, মকআপ, এআই, ইমেজ, টেমপ্লেট সব দিতে পারবেন। তারপরে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে যা যা আছে এখানে মোটামুটি সব মোস্ট সার্চ যেগুলো হয় সেই জিনিসগুলা আর কি এখানে দেখাই। এর বাইরেও আপনি সোশ্যাল মিডিয়া টেমপ্লেট সবসময় সেল হয়, সবচেয়ে বেশি সেল হয় সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ইউটিউব থাম্বনেল, তারপর হচ্ছে ফ্লায়ার, আর আর কি, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার কভার, সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনের কভার, টুইটারের কভার, ফেসবুকের কভার, এই জিনিসগুলো সবচেয়ে বেশি সেল হয়। সো নেক্সট ক্লাসে আমরা শুরুতে দেখব হচ্ছে
কি সোশ্যাল মিডিয়া যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনাদের দেখতে বললাম ওইগুলা, আর ফটো যে এই ইয়াগুলো আছে ফটোর যে ব্যানারগুলো আছে পোস্টার টাইপের যে ব্যানারগুলো আপনাদের দেখাইছি ওইগুলা প্র্যাকটিস করবেন, ওইগুলাও কিন্তু চাইলে সেল করতে পারেন। দেন ফটো ওগুলোকে কি বলে, ম্যানিপুলেটেড ব্যানার, ম্যানিপুলেট ব্যানার না তো ভুল লিখলাম। ম্যানিপুলেশন ব্যানার, এই যে দেখেন এই একটা এই একটা এই একটা, হ্যাঁ তারপরে এই একটা আরো আছে পার্টি ফ্লায়ার, সেই জিনিসগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এই যে দেখেন সেই টাইপের জিনিসই তো দেখানো হয়েছে না, কায়দা কালাম করে লাইট মাইট দিয়ে সুন্দর জিনিসপত্র। সো এই টাইপের জিনিসগুলো প্রচুর সেল হয়, এগুলো অনেক বিক্রি হয়। এইসব জিনিসপত্র ট্রাই করবেন আপনারা, ঠিক আছে? শুধু কালার ম্যাচ করতে হবে, কালার ম্যাচ না হলে কিন্তু হবে না। ভালো মতো কালার ম্যাচ করে টেক্সটগুলারে প্রপারলি সাজাবেন, ভালো ভালো জিনিস তৈরি করতে পারবেন। আর বেশি কিছু দেখাবো না, একদিনে মেলা কিছু দেখালি, টাকার স্বপ্ন অলরেডি দেখাই দিছি, রাত্রে ঘুমাবে না কারোর আজকে জানি, খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা কন্টেস্টের কি খবর বলেন, কন্টেস্ট করতেছেন?